নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমরা আলোচনা করব আইপ্যাক মামলার ভবিষ্যৎ কি। কারণ 3 তারিখের পর আজকেরও 10 তারিখ মামলার শুনানি পিছিয়েছে 18 তারিখ পর্যন্ত। ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে আইপ্যাক মামলার ভবিষ্যৎটা কি জানার চেষ্টা করব। এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারের স্বাগত। আজকেরও সুপ্রিম কোর্টে যে আইপ্যাক মামলা তার শুনানি পিছিয়ে গেল। কপিল সিব্বল তিনি বলছেন তিনি অসুস্থ। কি মনে হচ্ছে কি হচ্ছে? না, কিছুটা 18 তারিখ হবে। সলিসিটর জেনারেল 18 তারিখে শুনানির কথা বলেছেন, আদালত সম্মত হয়েছেন। কপিল সিব্বল অনেকদিন ধরেই অসুস্থ, এসআইয়ের মামলা শুনানিতেও তিনি ছিলেন না। এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। আমরা দেখলাম যে আবার কিন্তু এসআইয়ের যে শুনানি সেটা কিছুটা পিছিয়ে গেল। কি সর্বোচ্চ আদালতে তো সময়সীমা বাড়াতে বলেছে, 7 দিন বেড়েছে শুনানির সময়সীমা। তারপর স্ক্রুটিনি হবে 1 সপ্তাহ 10 দিন। হয়তো পূর্ণাঙ্গ সংশোধিত নির্ভুল ভোটার তালিকা প্রকাশ পেতে পেতে মার্চ মাসের প্রথম সপ্তাহ হয়ে যাবে। কিন্তু তৃণমূল বলছে এটা তাদের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিল সময় এত কম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর বাতিল হোক, 2025-এর জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় ভোট হোক। কমিশন দুটো একেবারে, সুপ্রিম কোর্ট দুটো একেবারে পত্রপাঠ খারিজ করে দিয়েছে। বলেছে এসআইআর এর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তারা সহ্য করবে না। রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করেছে, তাকে হলফনামা দিতে হবে। ডিজিকে হলফনামা দিতে হবে। কমিশন যে এফিডেভিট করে বলেছিল স্বয়ং মুখ্যমন্ত্রী ভয় ছড়াচ্ছেন, ভীতি প্রদর্শন করছেন এবং কমিশনের কোনো নির্দেশ রাজ্য প্রশাসন মানেনি। সরকারি দপ্তর ভাঙচুর হয়েছে, বিধায়করা হুমকি দিয়েছেন, পুলিশ কিছু নীরব দর্শক ছিল। 19শে জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এসআইআর এর সময়, শুনানির সময় দেখার দায়িত্ব ছিল ডিজিকে। তারপরে কমিশনের হলফনামা, তারপর ডিজিকে হলফনামা দিয়ে জবাব দিতে হবে এবং তাকে শোকজ করা হয়েছে। এটা নবান্নর কাছে খুব লজ্জা ছাড়া কিছু নয়। এসআইআর আটকাতে পারলেন না, 2025-এর ভোটার তালিকা দিয়ে ভোট হচ্ছে না। ইয়ারোরা নাম তোলা, নাম বাতিল করার একমাত্র দায়িত্বপ্রাপ্ত, এটা কমিশনের রুল বুকে বলা আছে। কমিশন কখনো বলেনি যে ইয়ারোর এটা করবে না। মাইক্রো অবজারভাররা থাকছেন, তাদেরকে অ্যাসিস্ট করার জন্য 8,505 জন আধিকারিককে সরকার দিয়েছে। কখন দিচ্ছে? যখন এসআইআর প্রায় শেষ হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট কি বলেছে? এই 8,505 জন আধিকারিককে মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা হবে কি হবে না সেটা ঠিক করবে নির্বাচন কমিশন। তাদের একদিন প্রশিক্ষণ দেওয়া হবে। কমিশন যদি মনে করে এদের কিছু জনের মাইক্রো অবজারভার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, তাহলে সেই কয়েকজনকে হয়তো মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে। আর মাইক্রো অবজারভারদের কাজ হচ্ছে পরামর্শ দেওয়া, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। দিদিমণি কি বলেছিলেন? লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম তালিকায় উঠেছে তাদের ক্ষেত্রে যেন শুধুমাত্র আধার কার্ডকেই বিবেচনা করা হয়। আচ্ছা, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ওঠেনি তারা তো আধারের সঙ্গে আর একটা ডকুমেন্ট দিয়েছিলেন, তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম উঠেছে তারা কেন শুধু আধার কার্ড দেবেন? একটা দিদিমণির একটা ইচ্ছাকেও মর্যাদা দেয়নি সুপ্রিম কোর্ট, একটা ইচ্ছাকে মর্যাদা দেয়নি। এরা বলছে ইয়ারোরাই ঠিক করবেন কে ভোটার থাকবেন কে থাকবেন না। আরে সেটা নির্বাচন কমিশনের রুলে বলা আছে। কালকে তো কমিশনের আইনজীবী বলেছেন, এর মধ্যে নতুনত্ব কি? এ তো কমিশনের রুলেই বলা আছে যে ইয়ারোরাই ফাইনাল কলটা নেবেন। দিদিমণির মুখ পুড়ল, কোটি কোটি টাকা খরচা করে আইনজীবীদের দাঁড় করালেন, এত সওয়াল জবাব হলো, তার হাতে পেন্সিল ছাড়া আর কিছুই রইল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইয়ের প্রতিবাদে কবিতাও লিখছে। আগে মমতার কবিতা দেখেছিলাম আমরা। আমি ওটা কবিতাটা পড়েছি, কবিতাটা খুব একটা খারাপ হয়নি। অন্তত এপাং ওপাং চপাং আমরা সবাই ড্যাং ড্যাংয়ের থেকে ভালো। এখন সবাই কবি হতে চায়, কি করা যাবে? এটা বাঙালির দুর্ভাগ্য। হ্যাঁ, ছোটবেলাতে অনেকে কবিতা লেখে, কলেজ লাইফে লেখে। অভিষেক লিখছে, অভিষেক বয়স অল্প, লিখছে। আমি ওটা পড়েছি, এপাং ওপাং চপাং আমরা সবাই ড্যাং ড্যাংয়ের থেকে, এই কবিতাটা ভালো। বেশ দাদা, তবে এই কবিতার যে লাইন আছে আমার মনে হয় যে অভিষেকের, এটা অভিষেক তার পিসিমণির উদ্দেশ্যে বলেছেন, ইতিহাস ক্ষমা করবে না, হ্যান ত্যান। হয়তো মনে হচ্ছে যে চৌর্যবৃত্তির সাম্রাজ্য 15 বছর ধরে তৈরি হয়েছে, ইতিহাসের বিচার বড় নির্মম, ইতিহাস তার দিদিমণিকে ক্ষমা করবে না আর তার ইয়ারাপানকে ক্ষমা করবে না, সেটা নিজের মনে হচ্ছে বলে কবিতাটা লিখেছেন। এটা আত্মোপলব্ধি।
হয়েছে। 38-39 বছর বয়সে এক যুবকের যদি এই আত্মোপলব্ধি হয়, এটা খুব ভালো জিনিস। ওটা নিজেকে উদ্দেশ্য করে লেখা। দাদা, বঙ্গ রাজনীতি কার্যত উত্তপ্ত, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিতের বাড়ি পৌঁছে আছেন সুকান্ত মজুমদার। আমরা দেখলাম কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে। তাহলে কি কোথাও উনি তো পদ্ম পুরস্কার দিতে গেছিলেন, এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। এটাকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলার কোনো মানে নেই। গেছিলেন, ভালো করেছিলেন প্রসেনজিৎ, রুদ্রও গেছিল, সুকান্তবাবু গেছিলেন, কোনো অসুবিধা নেই। উনি তো কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওটা তুলে দিতে গেছেন। না, যদিও এটা বিজেপি দাবি করছে এদের মধ্যে কোনো রাজনীতি নেই। না, কোনো রাজনীতি নেই এর মধ্যে, প্রার্থী হওয়ার সম্ভাবনা অনেক, তাই না? প্রশ্নই ওটা না। বেশ, এবারে আমরা দেখলাম হুমায়ুন কবির যে ইউপি, ঠিক তার পাল্টা কালকে সাংবাদিক সম্মেলন করে কলকাতা প্রেস ক্লাবে একটা যে ইউপি, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি, একটা দিলাম জাতীয় উন্নয়ন পার্টি। কোথাও কি কনফিউশন হতে পারে না যে দুটো পার্টি একই নাম হলে ভোটারদের তো কনফিউশন তৈরি হবে? ইলেকশন কমিশন দুজনকেই দু রকম সিম্বল দেবে। এগুলো তৃণমূল নামিয়েছে বাজারে মানুষের মধ্যে একটু কনফিউশন তৈরি করার। এগুলো হয়, এ তো নির্বাচনী রাজনীতি, এগুলো হয়, এগুলো ওই মজার। হুমায়ুন বেগ দিচ্ছে শাসককে মুর্শিদাবাদে, অন্তত এটা পরিষ্কার, এটা পরিষ্কার। 11 তারিখ থেকে ওর বাবরি যাত্রা শুরু হচ্ছে, 185 কিলোমিটার যাবে ও বাবরি যাত্রায়। দেখা যাক না, মুর্শিদাবাদের তৃণমূলের ফল খারাপ হবে এটুকু বলতে পারি। সে 5টা পাবে না 8টা পাবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আগের বার 20টা পেয়েছিল, এবার সিঙ্গেল ডিজিটে নামবে। না, হুমায়ুন কবির দাবি করছিলেন যে শাসক দলের পক্ষ থেকে মানে আসন সমঝোতার জন্য ওনার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, এটা কতটা বিশ্বাসযোগ্য? কিছুদিন আগে অভিষেক গিয়েছিলেন, সেখানে একটা ঘরোয়া বৈঠকে আমি শুনলাম অপূর্ব সরকারকে খুব রাগারাগি করেছেন যে কেন তোমরা হুমায়ুনকে রাখতে পারলে না। হুমায়ুন যে ক্ষতি করবে তৃণমূলের এটা সবাই জানে। হ্যাঁ, সেটা আসন সমঝোতার জন্য বার্তা দিয়েছে এটা হুমায়ুনই বলতে পারবে, কারণ পুলিশ প্রশাসন যেভাবে হুমায়ুনকে সহায়তা করছে তাতে ইঙ্গিতটা স্পষ্ট হতেই পারে। তবে হুমায়ুন প্রকাশ্যে বলছে কোনো অবস্থাতেই তৃণমূলের সঙ্গে এখনো নয়, ভোটের পরেও নয়। তবে এসব কথার কোনো মূল্য নেই। ভোটের ফল বেরোবার পর কে কোন অবস্থায় থাকে তার উপরে নির্ভর করবে কি কি ইকুয়েশন হতে পারে। বেশ, বিজেপি একটা নতুন কর্মসূচি নিয়েছে বাংলায়, যে উঠান বৈঠক, মানে বুথে বুথে জনসংযোগ বৃদ্ধি করার জন্য জনপ্রতিনিধিরা উঠোনে গিয়ে বৈঠক করবে। জনসংযোগ কতটা বাড়তে পারে? না, উঠোনে গিয়ে বৈঠক করুক, বৈঠকখানায় গিয়ে বৈঠক করুক, জনসংযোগ তো বাড়াতেই হবে। ভোটের আগে তো তারা বাড়ান, অনেকে করেন অনেকে করেন না। অনেক নির্বাচিত বিধায়কের কোনো জনসংযোগই নেই, আবার অনেকে ভালো জনসংযোগ করেছেন। যাদের জনসংযোগ হয়নি বিগত 5 বছরে তারা এবার টিকিট পাবেন না, নিশ্চিন্তে থাকুন, তারা টিকিট পাবেন না। বিজেপি তাদের এবার কর্মীদেরই বেশি করে প্রার্থী করবে, প্রার্থী তালিকায় খুব একটা চমক থাকবে না। তাই বৈঠক টৈঠক হোক, কোনো অসুবিধা নেই। ওরা তো বৈঠক ভোজনে খুব পারদর্শী। কোথাও গেল ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিল সব বিরাট নেতা। সবাই নয়, কিছু আছে সমাজ মাধ্যমে খুব সক্রিয় বিজেপি, বাস্তবে নয়। আবার অনেকে আছেন বাস্তবের মাটিতে অত্যন্ত সক্রিয়, যেমন শুভেন্দু অধিকারীকে দেখছি, যেরকম পরিশ্রম করছেন তিনি সত্যি মানে তারিফ করার মতো। বেশ, কলকাতায় সাধারণ মানুষ নিরাপদ নয়, বিজেপির অভিযোগ এটা। কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার বলেন যে কলকাতা এমন একটা শহর যে দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর, কিন্তু আমরা দেখলাম গড়িয়াহাটে অটোতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কি বলবেন? না, কলকাতা নিরাপদ শহর নয় এটা আমি বলবো না। কলকাতা যথেষ্ট নিরাপদ, দিল্লিও খুব একটা নিরাপদ নয়। এসব স্ট্যাটিস্টিক্স আছে। এই তো গোল পার্কের কাছে সোনাপাপ্পুর দলবল বোমাবাজি করেছে, 55 তলা কাকলিয়া রোড, অটো থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। নতুন কমিশনারের উপর ভরসা আছে, তিনি ছদ্মবেশে রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছেন থানায় থানায়। অনেককে ধরেছেন, বলেছেন যে ওই বোমাবাজির ঘটনায় কাউকে ছাড়া হবে না। কিন্তু এখনো সোনাপাপ্পু অধরা, প্রায় 2 সপ্তাহ হতে চলল। কমিশনারকে তো জবাব দিতে হবে, তার কৈফিয়ত তো চাইবে জনতা। আপনি মুখে বললেন কাউকে ছাড়া হবে না, কিন্তু মাস্টার মাইন্ডে এখনো গ্রেপ্তার হলো না, তাহলে আপনার কথা ও কাজের মধ্যে বিস্তর ফারাক আছে, এটা বোঝা যাচ্ছে। দেবাশিস কুমারের সঙ্গে সোনাপাপ্পুর সম্পর্ক, অনেকের সঙ্গে অনেকের ছবি থাকতে পারে, সেটা দিয়ে কিছু এসে যায় না। শাসক দলের মদত ছিল, সেই জন্য বেআইনি নির্মাণ করত এবং ভোটের সময় তাণ্ডব করত। ওতে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, জাভেদ খান, অনেকের সঙ্গে ওর ছবি আছে, বা এই ধরনের লোকজনের সঙ্গে রাজনৈতিক নেতাদের ছবি ভুরি ভুরি থাকে।
ছবি তোলার অর্থ এই নয় তার সঙ্গে একদম ভীষণ রকম ঘনিষ্ঠতা ছিল। বিজেপির অনেক নেতার সঙ্গেও অনেকের ছবি থাকে, তার মানে এই নয় যে তারা খুব ঘনিষ্ঠ। ছবি দিয়ে কিছু প্রমাণিত হয় না। একটা জিনিস সত্যি, ওই সোনাবাবুর পিছনে শাসক দলের মদত ছিল। আবার একটা বিষয় খুব জানার ইচ্ছে করছে, আলিমুদ্দিন হুমায়ুন কবিরে অ্যালার্জি দেখালো, কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি মোহাম্মদ সেলিম মিমের সঙ্গে যোগাযোগ করছে। মোহাম্মদ সেলিম এমএলএ হতে চাইছেন মরিয়া হয়ে। তিনি তার মুসলিম সত্তাটাকে সামনে রেখে মরিয়া হয়ে উঠেছেন বিধানসভায় যাওয়ার জন্য। সেখানে তিনি কোনো ছুতমার্ক রাখছেন না, কখনো হুমায়ুনের পার্টি, কখনো মিম। সিপিএম খুব বাগড়া দিলে দেখবেন সেলিমিয়াতে দল ছেড়ে দিয়ে হুমায়ুনের দলে চলে গেছে। হতেই পারে এমএলএ হওয়ার জন্য মরিয়া মোহাম্মদ সেলিম। যেভাবে এমএলএ হওয়া যায় সেটা তিনি নিশ্চিত করতে চাইছেন। সেখানে পার্টি লাইন ওসব তোয়াক্কা তিনি করছেন না। ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, একের পর এক হারতে বয়সও বাড়ছে না, সুযোগ যদি আর না আসে এই আশঙ্কাও তারা করে ফিরছে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। একদমই যে আইপ্যাক মামলা ভবিষ্যৎটা কি হয়, এই মামলার ঘটনা পরম্পরা কোন দিকে গড়ায়, সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়।